আইসিবি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ ব্যাংক, যেখানে আমার বাবা চাকরি করতেন, সেই ব্যাংক থেকে যদি লোন নেওয়া সম্ভব না হতো, তাহলে যেই প্রপার্টির জন্য এত কিছু, যেখানে প্রপার্টি সম্পর্কে আমার কখনোই কোনো বক্তব্য বা বয়ান ছিল না, বা ওই প্রপার্টিতে যখনই আমাকে ডাকা হয়েছে আমি কিন্তু সেইটা আমার অধিকার আছে বা আমার লোভ, আমার চাহিদা, এই ধরনের কোনো মেন্টালিটি নিয়ে কখনোই যাইনি। কিন্তু যখন দেখলাম যে আমাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে বারবার আক্রমণ করা হচ্ছে, এবং আমাকে ডেকে নিয়ে গিয়েও অন্যদের কাছে বোঝানো হচ্ছে আমি নিজ থেকে যাচ্ছি, তাদের কাছে আমাকে লোভী প্রমাণ করা হচ্ছে, এবং যাদের কাছে প্রমাণ করছে আমাকে লোভী, তারাও আমাকে লোভী বলছে, মানে চারিদিক থেকে আক্রমণ। তখন কিন্তু আমি আমার কাছে ফাঁস হয়ে যাওয়া গুপ্ত তথ্যগুলোকে সোশ্যাল মিডিয়ায় অ্যাট এ টাইম অনেক মানুষকে একসাথে জানানোর জন্য সেই পথটি বেছে নিয়েছি। ধানমন্ডি কলাবাগান থানা থেকে আগত এসআই, যিনি আমাদের ওই উক্ত বিল্ডিংয়ের দুজন আঙ্কেলের সামনে হেনস্থা করেছেন মিথ্যা কিছু অভিযোগের ভিত্তিতে, আমি বলবো যে অনলাইনে কেউ অভিযোগ দায়ের করলে সেই অভিযোগগুলোর সত্যতা যাচাই না করে কিভাবে একজনকে হেনস্থা করা যায়, সেটা কোন আইনে পড়ে, অবশ্যই ওটা খতিয়ে দেখা উচিত। আপনারা আপনাদের ডিউটি করেছেন, ঠিক আছে, কিন্তু এই অভিযোগগুলো যে আসলে আমার বিরুদ্ধে কেন আনা হয়েছে, অর্থাৎ আমি কিছু গুপ্ত ইনফরমেশন সবাইকে জানিয়েছি বিধায় রেশারেশি থেকে এই অভিযোগ, যেগুলো টোটালি ভিত্তিহীন, সেই অভিযোগগুলো আনা হয়েছে। আমার বাবার অফিসের লোনের টাকায় কেনা ফ্ল্যাট নিজের নামে করে নিয়ে যে আজ বড়লোক মালকিন, সে যে নিজেকে অনেক বড় মাপের কিছু মনে করছে, এবং এই পুরো বাসাটার একটা অংশ একটা বাজে উশৃঙ্খল ফ্যামিলির কাছে ভাড়া দিয়ে যেভাবে পুরো বাসার পরিবেশটাকে দূষিত করছে, তাতে এটাই প্রমাণিত হয় যে একজন দূষিত নষ্ট চরিত্রের মানুষের পক্ষেই এই ধরনের ফ্যামিলির সাথে থাকা সম্ভব বা ভাড়া দেওয়া সম্ভব। মিথ্যে অভিযোগপত্রটিতে লেখা হয়েছিল একজন ছাত্রীর নিকট ভাড়া দেওয়া হয়েছে, যেই ছাত্রীর সাথে সারাক্ষণই কোনো না কোনো অ্যাটেন্ডেন্ট থাকে, এবং তাদের যত আত্মীয় স্বজন বা যারা আছেন তারা প্রত্যেকে যে কোনো সময়সীমা নেই, সময় জ্ঞান নেই, আসা যাওয়া করতেই থাকে। এমনকি ওই মেয়ে রাত 1:45টায় ফুড পান্ডা বা অন্য কোনো অনলাইন ফুড কোর্ট থেকে খাবার অর্ডার করে ডেলিভারি ম্যানকে একদম লিফটে বাসার দরজার সামনে ডেকে এনে খাবার রিসিভ করে, যেখানে ওই জনৈক যেই বিল্ডিংয়ে আমাদের প্রপার্টি, আমাদের বলাও ঠিক হবে না, ওনাদের যেই প্রপার্টি, মালকিনের যেই প্রপার্টি, সেই বিল্ডিংয়ের 48টা ফ্যামিলির কোনো ফ্যামিলি এমন রাত 1:45টায় কোনো ডেলিভারি ম্যানকে তার বাসার দরজার সামনে অ্যালাউ করবে কিনা আমার জানা নাই। দারোয়ান নিজ থেকে রিসিভ করতে বলা সত্ত্বেও সেই মেয়ে নিজেকে ভাড়াটিয়া হয়েও এমনই মালিক মনে করছে ওই মালকিনের প্রশ্রয়ে, কারণ মালকিনও একই রকমভাবেই নষ্ট চরিত্রের অধিকারী ছিলেন এক সময়, এবং এরকমই নষ্ট চরিত্র যেই মেয়ের বাবারও নষ্ট চরিত্র, তাদেরকে একই কাজটি করার জন্য সুযোগ দিচ্ছেন। যেটা এদিনের ঘটনা, যেটা রাত 1:45টায় খাবার রিসিভ করে, তখন অবশ্য অ্যাটেন্ডেন্ট কেউই ছিলেন না, এবং অ্যাটেন্ডেন্ট থাকলে মেয়ের আচরণ থাকে একরকম, অ্যাটেন্ডেন্ট ছাড়া মেয়ে হয়ে যায় উন্মাদের মতো, সারাদিন দরজা আটকে পড়ে শুয়ে ঘুমায়। অফকোর্স ঘুমায়, কারণ পড়ালেখার কোনো আওয়াজ আমরা শুনতে পাই না, কিন্তু আবার যখন ল্যাপটপে কোনো নাচক মুভি বা বেশিরভাগ ক্ষেত্রে কার্টুন, সেগুলো আওয়াজ ঠিকই দরজা ভেদ করে, এত জোরে জোরেই আওয়াজ দিয়ে শোনা হয়, দরজা ভেদ করে চলে আসে। খাবার টেবিলে বসলে মোবাইল একটা নিয়ে বসবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগিয়ে সে ভাত খায়। তার প্রিয় আন্টি তাকে পারমিশন দিয়েছে, পুরো বাসা তাদের, যেদিন বাসায় উঠেছে তারপরের দিন মোবাইলে পুরো বাসা ভিডিও করে দেখাচ্ছে তার আত্মীয় স্বজনদেরকে, যে তার আত্মীয় স্বজনদেরকে বোঝাচ্ছে পুরো বাসাটা তারা 10,000 টাকায় ভাড়া নিয়েছে, অথচ ভাড়া নিয়েছে খালি একটাই রুম। এই কথাগুলো আমি বলতাম না যদি না ভাড়া দেওয়ার আগে আমাকে নক করে জিজ্ঞেস করা হতো যে ওই বেডরুমটি ভাড়া দিতে চাই, তুমি কি বলো। আমার যদি এই বাসায় কোনো রকম অধিকারই না থাকে, অধিকার নাই বলে মিথ্যা অভিযোগ এনে আমার বাচ্চার চিকিৎসা সম্পন্ন করতে না দিয়ে আমাকে পুলিশের মাধ্যমে ওই বাসা থেকে বের করে উচ্ছেদ করা হয়েছে, কারণ যে অভিযোগগুলো, মিথ্যা অভিযোগগুলো দায়ের করা হয়েছে, সে খুব ভালোভাবেই জানে, সে আগেও এগুলো করেছে, তার মুখের কথাই আগে আমি কি করতাম, লাগেজ গুছিয়ে বের হয়ে চলে যেতাম, কারণ সে যে এই বাসা থেকে আমাকে কয়বার বের করেছে তার কোনো ইয়ত্তা নেই। এবং আঙ্কেলরা বলবেন আমরা তো এগুলো জানি না, কীভাবে জানবেন আঙ্কেল, কারণ আমি তো এগুলো চুপচাপ সহ্য করেছি। আপনাদের কাছে তো সে নিজেকে, নিজের যেই অংশগুলোতে কোনো দোষ নাই, নিজেকে এমন বিশুদ্ধভাবে মানে প্রেজেন্ট করে যে কি আর বলবো, অনেক সহ্য করতে করতে আজ এই পর্যায়ে এসেছি। এই মেয়ে ও তার ফ্যামিলি আমি প্রেগনেন্ট অবস্থায় অসুস্থ হয়ে নভেম্বর থেকে যাওয়ার পর থেকে কীভাবে আমাদেরকে হেনস্থা করেছে সেটা তো আমি এখনো বলিনি, তার জন্য একটা আলাদা ভিডিও করবো, সময় পাচ্ছি না, মাত্র এদিকে এলাম তো। এবং আপনারা সবাই জানেন যে আমাদের কিন্তু বাসা চেঞ্জ করার একটা বিষয় ছিল, এবং আমরা চেয়েছিলাম যে আমার বাচ্চার ফলো আপ, চোখের ফলো আপ বাকি ছিল, এবং আরেকটা টিকার ভ্যাকসিনের বিষয়ে কাজ বাকি ছিল, সেগুলো সমস্ত আমি হল্ট করে দিয়েই, কারণ এরকম নোংরা অভিযোগ যেটা কিনা আমি করি নাই সেটা তো আমি মেনে নিব না। সে জানতোই এইভাবে হিট করলে আমি চলে যাবো, কারণ তার ভাড়াটিয়াকে ঢুকাতে হবে, তো নষ্ট ফ্যামিলিটাকে ঢুকতে দিতে হবে না, তার জন্যই এই কাজটা করেছে মেইনলি। তো আমিও এখানে ঝামেলায় আছি বলে কিন্তু তারা কীভাবে আমাকে হেনস্থা করেছে, আমার পরিবারকে হেনস্থা করেছে কথার মাধ্যমে, যাদের সাথে আমি ন্যূনতম কথা পর্যন্ত বলতাম না, এটা সবাই জানে, আমার আত্মীয় স্বজন যারা আমার সাথে থেকে আমাকে এতদিন সহযোগিতা করেছে, হেল্প করেছে, প্রত্যেকে জানে এটা কত বাজে নোংরা একটা ফ্যামিলি, তারা কীভাবে আমাদের হেনস্থা করেছে এই ভিডিও আমি আলাদা আলাদা আনবো। কে কী করতে পারে করে নিক, কে কী করতে পারে করে নিক। আমার বাবার প্রপার্টি একটা ল্যান্ড, যেই ল্যান্ডের জন্য আমার বাবাকে যে কী পরিমাণ গালিগালাজ করেছে, কী পরিমাণ ব্যাড মাউথিং করেছে, এটা কোনো জায়গা হলেও সারা বছর পানির নিচে পড়ে থাকে, এই সেই অনেক। আমার বাবা মারা যাওয়ার পর চোরের মতো সেটা বিক্রি করে ফেলেছে, চোরের মতো, জাস্ট চোরের মতো। কেন বলছি, কারণ আমি এই ব্যাপারে কিছুই জানি না, এবং সে এই কাজগুলো যখন করে তার সেন্স কাজ করে না যে আমার জানার অধিকার আছে, কারণ এটা আমার বাবার প্রপার্টি, আমার বাবার সাথে তো আমি সম্পর্ক ছিন্ন করছি না। সে যা করে সব আমার থেকে লুকিয়ে চোরের মতো সব কিছু,
এবং বাইরের মানুষের কাছ থেকে কিন্তু ঠিকই কথাগুলো আমার কানে আসে, তারপরেও কিন্তু আমি এগুলো বলতাম না, নিজের মধ্যে চুপ থাকতাম, তার বিরুদ্ধে কিন্তু কথা আমি বলতাম না, কারণ আমি ভাবতাম যে এগুলোতে আমার বলার প্রয়োজন নাই, সে যেটা করতেছে তার। একবার আমি বলেছিলাম যে এখন নতুন আইন হয়েছে যে স্বামী মারা গেলে স্বামীর সম্পদ বিধবা নারীরা পায়, তারপর বিধবা নারী তার সন্তানদের মধ্যে যাকে দিবেন তারা পায়। সে আমার ওই কথা থেকে বিধবা নারী স্বামীর সম্পদ পায় এই কথাটা পিক করেছে ওই ইলিয়টগঞ্জে আমার কাকাদের সাথে ফাইট করার জন্য, বলছে যে ইলিয়টগঞ্জের প্রপার্টি নাকি 4 ভাগ করতে বলেছে, আমাকে বারবার উস্কাচ্ছে আমার বাবা নারীকে। তখন আমি বললাম তুমি তো তাদেরকে বুঝিয়েছো যে তুমি অনেক মানে অ্যাবিলিটি আছে, ক্যাপেবল, তোমার লাগবে না। তো এখন যদি তারা এই কাজ করে, অথচ ইলিয়টগঞ্জের প্রপার্টি 5 ভাগ হলে কিন্তু আমার কোনো লাভ নাই, আমাকে কিন্তু কিচ্ছু দিবে না। যেমন ঢাকার প্রপার্টিও কিছু দেয় নাই, নিজের নামে করে রেখে সেটা সবাইকে বলে বেড়ায় এটা পুরা তার ছেলের, এবং এই ফ্ল্যাটে আমাকে আসতে নিষেধ করে দেয় সেখান থেকে। এবং সেই বাবদ নিষেধাজ্ঞা অমান্য করেও আমাকে যখন ডেকে ওইখানে নিয়েছিল, তখন ওইখানে আমার এক খালাতো বোন থাকতো, তাকে বলে রাখতো যে তোর সাথে তো ওদের যোগাযোগ আছে, ওদেরকে জানতে দিবি না। আমি যেই কাজগুলো করেছি, যে ইলিয়টগঞ্জের সবাইকে একটা ভিডিওতে বলেছি যে একদম ছাড় দিবে না, এই সমস্ত আমার ভেতরের ক্ষোভ থেকে। কারণ মেসেজগুলো যখন আমার কাছে এসেছে, সবটা তো আমার কাছে জলের মতো ক্লিয়ার। এই মেসেজগুলো 1.5 বছর পর আমার সামনে এসেছে, কোনো হ্যাকিংয়ের মাধ্যমে না রে ডাইনি, কোনো হ্যাকিংয়ের মাধ্যমে না, আমি কোনো হ্যাকার না। হ্যাকার তো ওইটা যেটাকে তুই তোর মতো তৈরি করেছিস, তোর মতন শয়তান তৈরি করেছিস। হ্যাকিং ফ্যাকিং না, যারা ওইসব কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে তারা জানে। আমি আবার এত বুদ্ধিমান না, সবার কাছে আমাকে পাগল বলিস, আবার আমাকে হ্যাকার বানাস। একটা পাগলের পক্ষে হ্যাকিং করা পসিবল? একটা পাগলের কাছ থেকে তুই সেবা শুশ্রূষা আশা করিস, নর্মাল মেয়েদের কাছ থেকে, সন্তানের কাছ থেকে মানুষ মা বাপ যেরকম, তুই তো সবার কাছে বলে বেড়াস আমি পাগল, তুই আবার আমার কাছ থেকে কিসের সেবা শুশ্রূষা আশা করিস রে? হ্যাঁ, নষ্ট মহিলা। হ্যাঁ, ভাড়া দিয়েছিস একটা স্টুডেন্টের কাছে, তার বাপকে ঘরে ঢুকাস, তুই তো একা, সবাই জানে একাকিত্ব ঘুচাতে তুই ভাড়া দিয়েছিস। আবার মেয়ের বাপকে তুই থাকতে অ্যালাউ করিস ঠাকুর রুমে। হ্যাঁ, প্রথম উঠছে পরে ওই ঠাকুর রুমের বারান্দায় সিগারেটের গন্ধ, কমন বাতে সিগারেটের গন্ধ, ঘরে সিগারেট খাচ্ছিল। এমনকি আমরা যখন ছিলাম রান্নাঘর লক করে সিগারেট খাচ্ছিল। দেন আবার রান্নাঘর একদিন বিকালে অর্থকে এরকম নাস্তা করবো, রান্নাঘর লক করে রেখে চলে আসছে। তারপরে এসে বলতেছে এটা কে করছে, কিভাবে হয়েছে, সে তারা নাকি জানে না। অথচ ওই দিন আমাদের জানুয়ারি মাসের ঘটনা, নার্সও ছিল না, 2 বাচ্চাকে নিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ এক রুমে দরজা আটকে বসে আছি। এসে বলতেছে রান্নাঘর লক হয়ে গেছে। রান্নাঘর কি অটো লক হয়ে গেছে? অটো লক হয়ে যায়? আরও কাহিনী, কেচ্ছা কাহিনী আছে। এখন একটু আমার কাজ আছে, তারপর আবার চলে আসবো। আমার এক কাকা আছে, তার সাথে সে খুব ভালো যোগাযোগ মেনটেন করে। এক কাকা না, কাকা তো আছে অনেকেই, তবে সবার সাথে সে আসলে নিজ থেকে যোগাযোগ করে না। যাকে সে নিজের মতো করে ম্যানিপুলেট করে তাকে দিয়ে তার মুখের কথাগুলো আমাকে বলাতে পারে বা কথা শোনাতে পারে, তাদের সাথে মেনটেন করে। তো সেই কাকা হচ্ছে আমার বাচ্চা যখন হসপিটালাইজ ছিল, একদিন বাসায় আসেন এবং আমাকে অনেক কিছু বলেছে ঢাকায় থাকা নিয়ে, ঢাকায় থেকে যেতে সেটা বহুত কিছু। এবং আমার ডাউট যে ওই কাকার সাথে যোগাযোগের পর থেকেই সে ভেবে বসছে যে আমি ওই ফ্ল্যাট দখল করে নিতে গেছি। এত সোজা, এত ইনসিকিউরিটি কিসের? কিসের ইনসিকিউরিটি? সমাজকে দেখিয়েছে সে নাকি আমাদের বিয়েটা মেনে নিয়েছে, কিন্তু পুলিশকে দিয়ে বলাচ্ছে আমি নিজ পছন্দে বিয়ে করে আবার নাকি তার কাছে ব্যাক করেছি সম্পত্তি দখল করার জন্য। এত নোংরামি! নিজে যেমন নোংরা নষ্ট একটা চরিত্রের মহিলা, সেরকম আরেকটাকে ওইরকমই বানিয়েছিস এবং তার কাছ থেকে বুদ্ধি নিয়ে ওইরকমভাবেই টাইপিং করে সব লিখেছিস। আর উকিলদের উকালতি, যদি কোনো উকিলের সাহায্য করে থাকিস, উকিলরা যে কত মিথ্যা বলাতে পারে, কিভাবে একটা কোনো বিষয় লিখলে কোন অ্যাঙ্গেল থেকে কোন পয়েন্টটাকে কোন সেন্টেন্সে প্রেজেন্ট করলে সেটা কি মিনিং উল্টো দাঁড়াতে পারে, এটা উকিলরা খুব ভালোই জানে। এবং তোর সাথে তো অনেক উকিলের পরিচয় আছে। হ্যাঁ, তুই যে কোনোভাবেই এগুলো করেছিস। তুই যেমন একটা নষ্ট চরিত্রের মহিলা, মনে আছে অনেক আগে, আমার মনে আছে, এলিফ্যান্ট মেমোরি জানিস তো? হ্যাঁ, আপনার এতক্ষণ তুই করে বলছিলাম, তুই বলি, তোর বস ফোন দিয়েছিল রে, তোর এই বসটা না ফোন দিলেই তুই বারান্দায় গিয়ে একদম থাই গ্লাস আটকে কথা বলতে। এবার ঘরে একদম পিন ড্রপ সাইলেন্স থাকুক বা না থাকুক। এবং আমার মনে আছে যে তুই কথা বলে এসে ফোনটা রেখে রান্নাঘরের দিকে যাচ্ছিস, আমি জিজ্ঞেস করেছিলাম কে ফোন দিল, এতক্ষণ কথা বলেছ? তখন আমার এক মামা, যে ওই তার সাথেই চাকরি করতো, তাপস মামা, বলছে তাপস মামা ফোন দিয়েছে। ভাগের বিষয়, তখন যেই সেটটা অনেক আগে কালো ধরনের একটা সেট ইউজ করতো, অ্যান্ড্রয়েড ছিল না সেটা অবশ্য, তখন তো এত নেটওয়ার্কের ডেভেলপমেন্ট হয় নাই, নেট তো ছিল না, মানে ওয়াইফাই বা ইন্টারনেটের যেটা কথা বলছি, ব্রডব্যান্ড, এগুলো তো আর ছিল না। বলছে তাপস মামা ফোন দিয়েছে। পরে যখন আরেকটা কল আসলো আমার সামনেই, সে রান্নাঘরে, তখন তো আর এত মানে সম্পর্ক এরকম এত খারাপ ছিল না যে তার মোবাইল ধরা যাবে না, এরকম না। এখন যেমন একদম খুব রেস্ট্রিকশন, হ্যাঁ খুব প্রাইভেসি, তখন তো এমন ছিল না। তো ফোনটা আমি ধরতে তার কাছে দিতে কলটা কেটে যায় এবং কল লিস্টে আমি দেখতে পাই যে আমাকে যে বলেছে তাপস মামা ফোন দিয়েছে, টাইমটা তো আমার মনে আছে যে কোন টাইমে ফোনটা রিসিভ করে বারান্দায় একদম থাই আটকে কথা বলেছে। আমি দেখছি যে এখানে তার ওই বসের নামটা লাগে। আমার প্রশ্ন, যেই ফোন দিয়েছে সত্যি কথা বললে কি হতো? এই মহিলা ছোট থেকে আমার সাথে কত যে মিথ্যাচার, কত মিথ্যা কথা, আমি তাকে ছোটবেলা থেকেই মনে মনে ঘৃণা করি। আমি না ঠিক মিথ্যা বলা মানুষগুলোকে সহ্য করতে না। আমার হাজব্যান্ডও মিথ্যা বলে, তাকেও কিন্তু আমি সেম, তার সাথেও আমার খুব ভালো কিছু নাই। মিথ্যা আমি খুব অপছন্দ করি। সে আমার হাজব্যান্ডের কাছে নাকি আমার সামনে এক কথা বলে, আমি চলে গেলে, আমি উঠে গেলে আমার হাজব্যান্ডকে নাকি বলতো যে জানোই তো ও পাগল, ওর বুদ্ধি শুদ্ধি নাই, ওর বুদ্ধি থাকলে ও কি আর এরকম করতো, তুমি তো বুদ্ধিমান, ওর সামনে এগুলা বলি আর কি, ওর একটুই করার জন্য, খুশি করার জন্য। আরে কি দরকার তোর আমাকে খুশি করে, কি লাভ হবে? কি লাভ? কোনো লাভ আছে? তুই আমার হাজব্যান্ডের সাথে এক কথা বলিস, আমার কাছে এক কথা বলিস, যখন আমি বলি যে আমার হাজব্যান্ডকে এগুলো বলেছি তখন পুরোপুরি অস্বীকার যাস, তখন আমার হাজব্যান্ডকে ফুল মৃত্যু প্রমাণ করিস। কিন্তু আমি কি আর জানি না যে তুই কত বড় সত্যবাদী যুধিষ্ঠির? তোকে হেনস্থা করছি, তোর সাথে ফেসবুকে হোয়াটসঅ্যাপে সব জায়গায় আমার ব্লগ, তোকে আমি হেনস্থা করছি, তুই কি করছিস তাহলে? তুই আর আমাকে তফাৎ কই? তুইও তো আমাকে সেম মিথ্যা কতগুলো অভিযোগ দিয়ে হেনস্থাই করেছিস। তোর থেকে আমি না কোনো টাকা, না কোনো হেল্প, না কোনো ম্যাটেরিয়াল, কোনো কিছু নিতে চাইতাম না। তুই জোর জবরদস্তি অর্থের নাম দিয়ে অনেক সময় এরকম এগুলো কাঁচামাল টাইপের বা বাজার সদাই এগুলো দিতি, ঠিক আছে?
আমি বারবার বলতাম আমি এগুলো নিতেই চাইতাম না, জোর করে জনির হাতে দিতি। আর এখন বলছিস জনি আর আমি মিলে তোর কাছ থেকে মোটা টাকা দাবি করছি, মোটা টাকা দাবি করেছি, তুই আমরা অনেক হেল্প করেছিস, তোর কাছ থেকে কেউ চেয়েছিল জোর জবরদস্তি এগুলো তুই দিতে। আমার বিল্ডিং আমার না, তোর বিল্ডিংয়ের যাদের কাছে তুই আমার সম্পর্কে এত মিথ্যা বলিস, বদনাম করিস, কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলিস। তুই বলেছিস তুই নাকি ফ্ল্যাট ভাড়া আমাকে দিস ব্রাহ্মণবাড়িয়ার। তুই কয় মাসের ভাড়া দিয়েছিস আমাকে? কয় মাসের ভাড়া দিয়েছিস? চাকরি ছাড়ার সময় বলছিস তোর কি চাকরি করে ভাত খাইতে হবে, তোর এই বেতন আমি তোর অ্যাকাউন্টে পাঠাবো। কয় মাস দিয়েছিস? এগুলো বললে আমি এখন তোর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করছি। ইনফ্যাক্ট তোর এতটুকু সৎসাহস নাই স্বীকার করার যে তোর জন্য আমি ব্রাহ্মণবাড়িয়ায় শিফট হতে পারি নাই এবং তোর কথাতেই চাকরিটা ছেড়েছিলাম। তুই কি বলিস আমার বুদ্ধি নাই? তুই বললেই আমি কেন চাকরি ছাড়বো বা কারোর কথাই কেন ছাড়বো? আমার বুদ্ধি ছিল না? এইগুলোই পারবি তুই। এই সময় নিয়ে খুব সুন্দর করে ভাড়াটিয়ার ভিডিওটা বানাবো। ভাড়াটিয়ার ভিডিও আসবে, আসলে 6 মাসের ঘটনা তো, সব কিছু খুব নিখুঁত পুঙ্খানুপুঙ্খ রূপে মনে করে সুন্দর করে সেট করে সিরিয়ালি বলতে হবে, তো তাই একটু সময় দরকার। ছেলের সাথে যখন অহিনকুল সাপনেউলের সম্পর্কটা ছিল তখন তো আমাকে ইউজ করতে এসেছিলি। হ্যাঁ, তখন একদম কত প্রীতি, তোর মানসিক অবস্থা ভালো না, শরীর মন দুটোই খারাপ, মন খারাপ অনেক, তুই নাকি আত্মহত্যা করে ফেলবি। তখন আমি বলছি অন্যের জন্য কেন তুমি আত্মহত্যা করবো, অথচ তুই যে এত কিছু বলতি। তারপরেও আমি না তোর মতো যে নাক গলানো স্বভাব, আমি তো জিজ্ঞেস করি নাই কখনো যে কি হয়েছিল, কি হয়েছে। ঘরে 1.5 বছর পরে মেসেজগুলো যখন তোরই কারণে, তোরই গাফিলতির জন্য তুই আমার ছেলেকে তোর ফোন দিয়ে রাখছিস, তার জন্য আমার চোখের সামনে এলো। এখন সত্যি কথাগুলো সব মিথ্যা হয়ে গেল, আমি মিথ্যা বলছি, মিথ্যা অপবাদ দিচ্ছি তোর পরিবার, তোর কুত্তার বউয়ের নামে আমি মিথ্যা বলছি। তাহলে খুব ভালো মতো জানিস যে এগুলো সত্যি কথা। হ্যাঁ, কি করবি? জেলের ভাত খাওয়াবি? সেদিন যখন এসআইকে সমস্ত কিছু আমিও বললাম, কাউন্টারগুলো আমি দিলাম, তখন তুমি চুপ করে থাকছে। তখন কি ধরলো? তখন একটা জিনিস লেজে উপরে ধরতে পারলো, আমার পিছনে তুই এত লাখ টাকা খরচ করেছিস, আমি কেন মেডিকেলটা কমপ্লিট করলাম না, মেডিকেল কমপ্লিট না করাতে এটা হলো এটা হলো। কিন্তু তুই যে অভিযোগগুলো এনেছিস সেগুলো যে মিথ্যা, ওই লোক তো ঠিকই বুঝতে পারলো। কি রে, হ্যাঁ, তোদের নামে মিথ্যা বলছি। হ্যাঁ, তুই এত শয়তান, এত বিষ, তোর পেটে যে বিষ আমার বিরুদ্ধে, এটা আমি আরো আগেই বুঝতে পারছিলাম। যখন থেকে পিরিতি শুরু হয়ে গেছিল না মেজদির শ্রাদ্ধের পর থেকে, তোকে গালিগালাজ করে তোকে ফেলে রেখে গিয়ে আবার তারা ফ্লাই করার সময় তুই ঘর থেকে ভেগে গেছিলি না, ভেগে আউট হয়ে, সেগুলো তো ওদের জন্য আঙ্কেল আন্টিরাও জানে, আঙ্কেল আন্টিদের কাছ থেকে আমি শুনছি। তুই ভাবিস না যে তোর আত্মীয় স্বজন, তোর ফ্যামিলির মানুষজন আমাকে এগুলো বলছে, তা না। তোরই বিল্ডিং এর মানুষজন যারা এগুলো জানে তারাই কিন্তু আমার কাছে এগুলো বলছে। তোর স্বভাবটা যে কিরকম, তুই যে বাইরের মানুষকে পেটে ঢুকাই ফেলিস, বাইরের মানুষের কথা ইনফ্লুয়েন্স হোস, এগুলো আমরা সবাই বুঝে, কিন্তু কেউ তোর সাথে না আসলে ঠিক ঘাটাঘাটিতে যাইতে চায় না। শুধু একটা লোক আছে না, একটা লোকই তোর পক্ষে থাকবে, যার জন্য আমার লাইফটা নষ্ট হয়েছে, যে আমাকে তোর মাথায় ওই মেডিকেলে ভর্তি করানোর বীজটা ঢুকাই দিছিল। বুঝতে পারছিস? মিথ্যা কে বলে? দুতিকে সবাই জানে, দুতি কেমন এটা কিন্তু সবাই জানে। বুঝতে পারছিস? হ্যাঁ, তোদের নামে মিথ্যা অপবাদ। আত্মহত্যা করার হুমকি তো তুই আমাকে দিয়েছিলি হোয়াটসঅ্যাপে, যে তুই আত্মহত্যা করবি তোর ছেলের জন্য, বলেছিলি না? ভুলে গেছিস? আবার তো সুন্দর করে মেসেজগুলো ডিলিট করেছিস। এরকম জানলে তো তোর সমস্ত স্ক্রিনশট, শোন, গভর্নমেন্ট থেকে এই যে অভিযোগ দায়ের করছিস না, ইনভেস্টিগেশনের ব্যবস্থা করলে কিন্তু সমস্ত কল রেকর্ডে কী কথা হয়েছে, তারপর মেসেজে কী হয়েছে না হয়েছে, তুই ঠিক যেভাবে তোর ওই যে তোর পেয়ারের তার নাম বলা তো অপরাধ, নাম তো বলবো না, বলা যাবে না। হ্যাঁ, পেয়ারের ওর মোবাইল ঘেটে স্ক্রিনশট বের করে অনেককে পাঠিয়েছিস। হ্যাঁ, করতে পেরেছিস না তুই? এরকম কিন্তু সবার পক্ষেই সম্ভব। বুঝতে পারছিস? ভাবিস না যে টাকা পয়সা তো নাই, চাকরি বাকরি করে না। হ্যাঁ, মানুষের কাছে তো বলছিস যে আমি চাকরি করি না, আমার টাকা পয়সা নাই, আমি আবার তোকে কি দিব? তোর ছেলে তোকে দামি গিফট দেয়, বলছিস না? ভাড়াটিয়া কাছে তো বহুত কিছুই বলছিস, শুধু একা আমার নামে বলছিস। তো যাক, আর বাকিগুলা হইলো গিয়া নো সাবজেক্ট। ভাড়াটিয়াকে পেটে সেধাইছিস, তোর চরিত্রটা কেমন? যাদের মাথায় আসলেই বুদ্ধি আছে তারা কিন্তু ঠিকই বুঝতেছে যে আঙ্কেলদের আসলে বুদ্ধি আছে। মা হওয়া মানেই না 7 খুন মাফ না। এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি কোনো মানুষ যেন তোর মতন এরকম খারাপ মা না পায়, কোনো মানুষ যেন তোর মতন, তুই তোর ফ্যামিলির সবচেয়ে বেয়াদব মহিলা, সবচেয়ে বেয়াদব সন্তান, তুই তোর বয়সে যারা বড় আছে তাদেরকে নিয়ে কি বলিস, তাদের সাথে কিরকম বাজে ব্যবহার করিস, তুই সবাইকে শাসন করিস, কিন্তু তুই নিজে সেটা আবার নিতে পারিস না। তোকে কেউ করতে গেলে এটা নিতে পারিস না। এটা যে কত বড় একটা মেন্টাল ডিসঅর্ডার সেটা বুঝিস, সেটা জানিস। এখন তো অনেক স্মার্টফোন ঘাটা শিখছিস, গুগলে এগুলো সার্চ দিস, বুঝছিস? তোর শোধরানোর দরকার নেই, কিন্তু আমি যে কথাগুলো বলি এগুলো কারেক্ট কিনা নাকি রং প্রুফ করতে পারবি তো, তুই নিজেই রিসার্চ কর না। তুই তো অনেক জ্ঞানী এবং লেখাপড়ায় অনেক, তুই নাকি সারা জীবন পড়ালেখা করছিস, বিয়ে করছিস, আমি যা করছি আমার মতন এরকম দখাটে তুই না। আমি নিজ পছন্দে বিয়ে করে আবার ডিভোর্স চাচ্ছি, এসে কেন ডিভোর্স চাই সব তো তোকে খোলামেলা বলা হয়েছে। মানুষের কাছে তুই কি আমাকেই খারাপ বানাস, ঠিক আছে? তো যেমন করছিস তেমনই পাবি। এই যে দেখ না, তোকে নিয়ে যে এই ভিডিওগুলো আমার বলার কনসেপ্টে চলে আসতেছে, এতে তো আমারও মান সম্মান হানি হচ্ছে। আমারও তো একটা সার্কেল আছে বিভিন্ন জায়গায়, তারা তো আমার এগুলো দেখেও হাসাহাসি করতেছে বা আমার মান সম্মানে কাজ করতেছে, কিন্তু তারপরেও তো আমি করতেছি কেন? কারণ তুই জলটা মাথার উপরে উঠাই দিছিস। নিজের মান সম্মান নিজেকে রক্ষা করা শিখতে হয়, জানতে হয়। যেখানে তুই বাইরের মানুষের কাছে মানুষের মান সম্মান রক্ষা করিস না, প্রাইভেসি নষ্ট করিস, সেখানে তুই নিজের মান সম্মানের চিন্তা করিস। তোর যে কি মান সম্মান সবাই জানে, সবাই বুঝে গেছে। শুধু আঙ্কেলদের জন্য তুই বেঁচে গেছিস, নয়তো তোর ওই মিথ্যা অভিযোগপত্রের কপি কিন্তু আমি পুলিশের কাছে চাইছিলাম, পুলিশ আমাকে দিত, আঙ্কেলরা না করাতে দেয়নি। আঙ্কেলদের জন্য তুই বেঁচে গেছিস।